আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিএম ও বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছে। আজ আমি তোমাদের বেসিক ক্লাস নিয়ে হাজির হলাম। বেসিক ক্লাসটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের সুদের উপর। চলো আমরা ক্লাসটি শুরু করি। তোমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছ একাদশ ও দ্বাদশ শ্রেণী বিএম বা বিএমটি শাখার ব্যবসায় গণিত ও পরিসংখ্যান অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায় সুদ বা ইন্টারেস্ট। এখানে আমি লিখে রেখেছি টাইপ ভিত্তিক অঙ্ক সমাধান করব। টাইপ ভিত্তিক বলতে আমরা বুঝি ধারাবাহিকভাবে, মানে আমি যে নিয়মে যদি সরল সুদ করি তাহলে সরল সুদ সবগুলা করব, তারপরে চক্রবৃদ্ধি, এভাবে টাইপ ভিত্তিক করে যাব। এখানে তোমরা দেখো আমি আগে প্রশ্নগুলো সমাধান করব। প্রশ্নগুলো সমাধান করার পর এই অধ্যায় করতে গেলে যে সূত্রগুলো তোমাদের প্রয়োজন, এই সূত্রগুলো আমি প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝিয়ে দিব, যাতে তোমরা সূত্রগুলো সহজে আয়ত্তে রাখতে পারো এবং যে কোনো অঙ্কের মধ্যে দেখা মাত্র এটি প্রয়োগ করে অঙ্কটা সমাধান করতে পারো। এখানে দেখো আমি প্রশ্ন আদি সমাধান করি। এখানে বলা আছে মূলধন বা আসল কাকে বলে। এটা দেখো তোমাদের বোর্ডে 2011 সালে এসেছে, 2015 সালে এসেছে, 2018 সালে এসেছে। তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো কি বলছে, মূলধন বা আসল কাকে বলে। তাহলে এখানে আমি উত্তরটা লিখে রেখেছি। মূলধন বা আসল বলতে আমরা বুঝি কোন ঋণ গ্রহীতা যে পরিমাণ টাকা বা অর্থ গ্রহণ করে তাকে মূলধন বা আসল বলে। তোমরা সবসময় মনে রাখবে এই সংখ্যা থেকে তোমাদের প্রশ্নটা এভাবে আসে। অঙ্কে থাকে তোমার 4 মার্ক, আর প্রশ্নে থাকে 3 মার্ক, অথবা অঙ্কেতে থাকে 5 মার্ক, আর অথবা প্রশ্নে থাকে 2 মার্ক। তোমরা এইভাবে প্রশ্নটা এসে থাকে, তাহলে অবশ্যই প্রশ্নগুলো তোমরা ভালো করে আয়ত্ত করে নিতে হবে। যাতে আমি এখানে এই কারণে প্রশ্নগুলো বুঝিয়ে দিব, যেন তোমরা ভালো করে বোঝার পরে মুখস্থ না করে প্রশ্নটি লিখতে পারো, উত্তরটি করতে পারো। এখানে বলছে মূলধন বা আসল কাকে বলে। তাহলে আমরা এখানে লিখে রেখেছি কোন ঋণ গ্রহীতা। ঋণ গ্রহীতা বলতে আমরা কি বুঝি? ঋণ গ্রহীতা বলতে যে টাকাটা ধার নেয় তাকে ঋণ গ্রহীতা বলা হয়। তাহলে কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে বা কোনো লোকের কাছ থেকে ধরো 50,000 টাকা নিল, তাহলে তাকে বলা হবে ঋণ গ্রহীতা। আর যে টাকাটা দিবে তাকে বলা হবে দাতা। যে টাকা দিবে তাকে বলা হবে দাতা, আর যে গ্রহণ করবে তাকে বলা হবে গ্রহীতা। তো এখানে আমি লিখে রেখেছি কোন ঋণ গ্রহীতা যে পরিমাণ টাকা বা অর্থ গ্রহণ করে তাকে মূলধন বা আসল বলে। যেমন তুমি যদি ব্যাংকের কাছ থেকে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নেও, তুমি ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নেও, তাহলে তুমি মনে রাখবে ব্যাংক হচ্ছে তোমার দাতা, আর যেহেতু তুমি টাকাটা নিছো তাহলে মনে রাখবে তুমি হচ্ছে গ্রহীতা। তার মানে আশা করি বুঝতে পারছো ঋণ গ্রহীতা বলতে কি বোঝানো হচ্ছে। যদি কারো কাছে এক ব্যক্তি, যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, সালাম আসলামের কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছে। সালাম আসলামের কাছ থেকে, তাহলে সালাম কি করছে? আসলামের কাছ থেকে 50,000 টাকা ধার নিছে। তাহলে এখানে সালাম হচ্ছে ঋণ গ্রহীতা আর আসলাম হচ্ছে দাতা, যেহেতু আসলাম দিছে আর সালাম নিছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এটা যদি তোমাদের সংজ্ঞাটা মনে না থাকে তাহলে কিভাবে লিখতে হয় তোমরা এখন এটা গুছিয়ে লিখতে পারবে। কোন ঋণ গ্রহীতা যে পরিমাণ টাকা বা অর্থ গ্রহণ করে তাকে মূলধন বা আসল বলে। আশা করি তোমরা মূলধন বা আসল কাকে বলে। প্রিয় বিএমটি শাখার শিক্ষার্থীবৃন্দরা, চলো আমরা সুদ কাকে বলে এই প্রশ্নটি ব্যাখ্যামূলকভাবে সমাধান করি। এখানে বলা আছে সুদ কাকে বলে। এটি দেখো তোমাদের বোর্ডে 2009 সালে, 2012 সালে এবং 2013 সালে এসেছে। তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখানে বলা আছে ঋণ গ্রহীতা ঋণ পরিশোধের সময়, মানে যদি একজন আরেকজনের কাছ থেকে টাকা ধার নেয়, তাহলে এটা একটা সময় বেঁধে দেওয়া হয়। যেমন 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, এরকম একটা সময় বেঁধে দেওয়া হয়। সেটাকে বোঝানো হচ্ছে ঋণ গ্রহীতা। ঋণ পরিশোধের সময়। ঋণদাতা বলতে আমরা কি বুঝি? যে ঋণটা দিবে তাকে দাতা বলবে, আর যে গ্রহণ করবে তাকে গ্রহীতা বলা হবে। ঋণদাতাকে আসল ছাড়াও
মানে যে টাকাটা নিছে, ধর 50,000 টাকা নিছে, তাহলে 50,000 টাকা অবশ্যই তাকে পরিশোধ করতে হবে। তাহলে এখানে বলছে আসল ছাড়াও যে অতিরিক্ত, তাহলে তার মানে তোমার মনে রাখবে যদি 1 বছর লাগে নেয়, তাহলে এটা একটা নির্দিষ্ট একটা লাভের অংশ বলে দেওয়া হয়, যে তুমি যদি আমার কাছে 50,000 টাকা নাও, 1 বছর পরে যদি দেও আমাকে এত টাকা শোধ দিতে হবে। তাহলে এরকম যদি বলে দেওয়া হয় তাহলে অবশ্যই তো এই শোধ দিতে হবে। তার মানে এটাই বলছে আসল ছাড়াও যে অতিরিক্ত, মানে আসলের সাথে আরো অতিরিক্ত টাকা দিতে হয়। আসল ছাড়াও যে অতিরিক্ত পরিমাণ টাকা প্রদান করে তাকে সুদ বলে। আশা করি তোমরা উত্তরটা বুঝতে পারছো। আমি আর একটু ব্যাখ্যা করে দেখাই। ধরো একজনের কাছ থেকে আমি 50,000 টাকা নিলাম, আমি 1 বছর পর এই 50,000 টাকার সাথে আরো 10,000 টাকা আমি পরিশোধ করলাম, তাহলে টোটাল আমি পরিশোধ করলাম কত, 60,000 টাকা। তার মানে এখানে আমার আসলও আছে এবং সুদও আছে। এটাই বোঝানো হচ্ছে যে আসল হচ্ছে আমার 50,000 টাকা আর সুদ হচ্ছে 10,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা এখানে বোঝানো হচ্ছে ঋণ গ্রহীতা ঋণ পরিশোধের সময় ঋণদাতাকে আসল ছাড়াও যে যে অতিরিক্ত পরিমাণ টাকা প্রদান করে তাকে সুদ বলে। আশা করি তোমরা এই সুদের সংজ্ঞাটি বুঝতে পারছো। এখন তোমরা প্রশ্নটা এই সংজ্ঞাটা মনে না থাকলে তোমরা এখন 3 নং প্রশ্নটি সমাধান করব। এখানে লক্ষ্য করো, এখানে বলছে 3 নং প্রশ্নটি কি, সুদ সুদ ও আসল কাকে বলে। তাহলে সুদ ও আসল কাকে বলে, তাহলে তোমরা এটা মনে রাখবে সুদ ও আসলের নাম হচ্ছে 3টা। যেমন আমরা সুদ আসল বলতে পারি, চক্রবৃদ্ধি মূলধন বলতে পারি, স্ববৃদ্ধি মূলধন বলতে পারি। তাহলে এখানে লক্ষ্য করো সুদ ও আসল কাকে বলে। এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে সুদ ও আসলের যোগফল বা সমষ্টিকে সুদ আসল বলে। তাহলে সুদ আসল আমরা বলতে পারি আসলের সাথে যে সুদটা দেওয়া হয় এই দুইটা যোগ করলে বা সমষ্টি করলে যে ফলটা পাবো তাকে সুদ আসল বলা হবে, অথবা চক্রবৃদ্ধি মূলধন বলা হবে, অথবা স্ববৃদ্ধি মূলধন বলা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো প্রশ্নটি। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝি। আমার যদি আসল হয় 10,000 টাকা এবং এটার উপর যদি সুদ হয় 1,000 টাকা, তাহলে আমাদের সুদ আসল এই দুটা যোগ করলে আমরা কি পাবো, 11,000 টাকা। তাহলে এটাকে বলা হবে সুদ আসল বা চক্রবৃদ্ধি মূলধন, অথবা বলা হবে স্ববৃদ্ধি মূলধন। আশা করি তোমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলো এখন 4 নং প্রশ্নটি সমাধান করি। 4 নং প্রশ্নটি কি বলছে, সরল সুদ কাকে বলে। এটি তোমাদের বিএম শাখার বোর্ডে 2010 সালে এসেছে। এখানে বলছে সংখ্যাটি একটু খেয়াল করো। সরল সুদ বলতে আমরা বুঝি প্রতি বছর কেবলমাত্র আসল বা মূলধনের উপর যে সুদ প্রদান করা হয় তাকে সরল সুদ বলা হয়। যেমন ধরো তুমি ব্যাংক থেকে 20,000 টাকা নিলে এবং প্রতি বছরেই এই 20,000 টাকার উপরে তুমি সুদ প্রদান করো, বাড়তি কোনো সুদ দিতে হয় না, তাকেই সরল সুদ বলা হয়। আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলো এখন 5 নং প্রশ্নটি সমাধান করি। 5 নং প্রশ্নটি কি বলছে, চক্রবৃদ্ধি সুদ কাকে বলে। এটি তোমাদের বিএম শাখার একাদশ শ্রেণী 2016 সালে এসেছিল বোর্ডে। এখানে বলা আছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ বলতে কি বুঝি, নির্দিষ্ট সময় শেষে প্রাপ্ত সুদ আসল বা মূলধনের সাথে যোগ করলে স্ববৃদ্ধি মূলধন পাওয়া যায় এবং তার পরবর্তী সময়ে যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। তাহলে প্রত্যেকটা চলো আমি একটু ভেঙে বুঝিয়ে দেই। নির্দিষ্ট সময় শেষে প্রাপ্ত সুদ, এখানে প্রাপ্ত সুদ বলতে ধরো আমি ব্যাংক থেকে 50,000 টাকা নিলাম এবং 50,000 টাকার উপর 1 বছর পর, যে নির্দিষ্ট সময় শেষে বলছে 1 বছর পর আমি আরো 5,000 টাকা সুদ দিলাম, তাহলে টোটাল প্রাপ্ত সুদ হয়েছে 5,000 টাকা। আর এই যে আসল ও মূলধনের সাথে যোগ করলে, তাহলে আমার বলছে এটার সাথে এটা যোগ করার জন্য, যোগ করলে আমরা পাবো 55,000 টাকা। আচ্ছা, তো যোগ করলে এটা হবে স্ববৃদ্ধি মূলধন পাওয়া যায়। তাহলে এই যে আমরা টাকাটা পাইলাম এটাকে বলা হবে চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূলধন। এবং তার পরবর্তী সময়ে যে সুদ প্রদান করা হবে, তাহলে এই যে সুদ এবং আসল একসাথে যোগ হয়ে যে মূলধনটা তৈরি হয়েছে স্ববৃদ্ধি মূলধন, এইটার উপরে যে সুদ প্রদান করা হবে তাকেই বলা হবে চক্রবৃদ্ধি সুদ। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন সুদের অধ্যায়ের উপর আমি যে সূত্রগুলো তোমাদের
মাস্ট বি জানতে হবে, কারণ এই সূত্রগুলো যদি তোমরা না জানো তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলা তোমরা সমাধান করতে পারবে না। এই সুদের অঙ্কগুলো আমি প্রত্যেকটা সূত্র, এখানে তোমরা 4টা সূত্র যদি আয়ত্তে করতে পারো তাহলে এই সূত্র থেকে তোমরা নিশ্চয়ই 60টি নাম্বার ক্যারি করতে পারবে। তাহলে চলো আমরা এই সুদের সূত্রগুলা প্রত্যেকটা আমি সমাধান করে বুঝিয়ে দিই। এখানে প্রথমে আমরা সমাধান করব সরল সুদ। সরল সুদ বা সরল মুনাফা। সরল মুনাফা, এটা এই সূত্রটা হচ্ছে আই সমান সমান পি আর এন অথবা পি এন আর, তুমি যেভাবে লেখো কোনো সমস্যা নেই। তুমি এভাবে লিখতে পারো, পি এন আর এভাবে লিখতে পারো। এটার ব্যাখ্যাটা আমরা এখানে লিখি। এখানে আই সমান সমান হচ্ছে সুদ বা মুনাফা। আই সমান সমান হচ্ছে সুদ বা মুনাফা। তারপরে পি সমান সমান হচ্ছে আসল, আসল বা মূলধন। তারপর আর সমান সমান হচ্ছে সুদের হার, সুদের হার বা মুনাফার হার। তারপর এন সমান সমান হচ্ছে সময়। সময় বলতে আমরা কি বুঝি, যে যত বছর দেওয়া থাকবে। তাহলে আশা করি প্রত্যেকটা ব্যাখ্যা তোমরা বুঝতে পারছো। আই সমান সমান সুদ বা মুনাফা বোঝা, পি সমান সমান আসল বা মূলধন বোঝা, আর সমান সমান সুদের হার বোঝা, আর এন সমান সমান সময় বোঝা। তারপর তোমরা এখানে লক্ষ্য করো, এখানে টোটাল চলক আছে কয়টা? 4টা। 1টা 2টা 3টা 4টা। তাহলে এটা কিন্তু 4 নিয়মের সূত্র হয়। যদি তোমার বলা হয় মুনাফা বের করো তাহলে এইভাবে বের করবা। যদি মুনাফা বা সুদ বলা হয়, সুদ অথবা মুনাফা, সুদ বা মুনাফা বললে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। আমি নাম্বার দিয়ে দেই। 1 নম্বর, যদি বলা হয় আসল নির্ণয় করো, এখানে দেখো 4টা চলক আছে, আমি আয়ের কাজটা করে নিছি, যে সুদ, সুদের কথা বললে এভাবে সূত্রটা হবে। 2 নাম্বার, যদি বলা হয় আসল, যে পি, এটা বের করার জন্য আসল বের করো, তাহলে আসল বের করতে গেলে তাহলে তোমাদের সূত্রটা হবে এভাবে, পি ইকুয়াল টু উপরে হবে আই আর নিচে হবে আর এন, এই সূত্রটা হবে। যদি বলা হয় আসল বের করো, আসল বের করার কথা বললে তাহলে এইভাবে সূত্রটা প্রয়োগ করতে হবে। 3 নাম্বার, যদি বলা হয় আমরা আয় বুঝাইলাম, পিও বুঝাইলাম, যদি আর এর কথা বলে, আর আর মানে কি? সুদের হার। আর এর মানটা বের করো, আর এর মানটা নির্ণয় করো, তাহলে সূত্রটা হবে এরকম, আই সমান সমান আই বাই পি এন, আর এখানে অবশ্যই 100 দিয়ে গুণ হবে, যেহেতু আর সুদের হার, হার মানে কি? হারের জন্য 100 আসবে। যদি আর এর মানটা বলে নির্ণয় করার জন্য সুদের হার নির্ণয় করো, তখন এইভাবে সূত্রটা প্রয়োগ করতে হবে, আর ইকুয়াল টু আই বাই পি এন ইন্টু 100। 4 নাম্বার, যদি বলা হয় এন এর মানটা নির্ণয় করো, তাহলে এন এর মানটা নির্ণয় করতে গেলে যেটা নির্ণয় করার কথা বলবে এটা আগে লিখবে, তারপর উপরে আই আর নিচে থেকে পি আর হবে। যদি এন এর মান নির্ণয় করার জন্য বলে তাহলে এই সূত্রটা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলি, যদি বলা হয় আই মানে, যদি বলা হয় সুদ বা মুনাফা নির্ণয় করো, তাহলে মনে রাখবে এই সূত্রটা হবে আই ইকুয়াল টু পি আর এন অথবা পি এন আর। যদি বলা হয় আসল নির্ণয় করো, তাহলে এইভাবে লিখতে হবে, পি ইকুয়াল টু আই বাই আর এন। যদি বলা হয় সুদের হার নির্ণয় করো, তাহলে আর ইকুয়াল টু আই বাই পি এন ইন্টু 100। আর এর মানটা বের করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, এটা মনে রাখবে। আর যদি বলা হয় এন এর মান বের করো, তাহলে উপর আই বাই পি আর। আশা করি তোমরা বুঝতে পারছো সরল সুদের সূত্রটি। এখন আমরা সুদ আসলে সূত্রটি বুঝাবো। চলো আমরা শুরু করি। 2 নম্বর, 2 নং দিয়ে আমরা লিখব সুদ আসল
সুদ আসল অথবা স্ববৃদ্ধি মূলধন। এটা সরল মুনাফার ক্ষেত্রে, চক্রবৃদ্ধির ক্ষেত্রে না, সরল মুনাফার অঙ্কের ক্ষেত্রে। এটা কিভাবে বুঝবে? যদি চক্রবৃদ্ধি উল্লেখ না থাকে আর এখানে যদি বলা থাকে সুদ আসল নির্ণয় করো অথবা স্ববৃদ্ধি মূলধন নির্ণয় করো, তখন এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে এই সূত্রটা হবে সুদ আসল এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। সুদ আসলকে কি দ্বারা প্রকাশ করা হবে? এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর ইন্টু এন। এটা হবে সুদ আসলের সূত্র। আমি আবারও বলি, সুদ আসল যদি বলা হয় অথবা স্ববৃদ্ধি মূলধন নির্ণয় করার জন্য বলা হয়, যদি বলা এই প্রশ্নেতে বলা থাকে সরল মুনাফার অঙ্ক, চক্রবৃদ্ধি বলা নেই, চক্রবৃদ্ধি বলা থাকলে এই সূত্র প্রয়োগ করা যাবে না। যদি সরল মুনাফার অঙ্ক তাকে চক্রবৃদ্ধি বলা না থাকে তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। সুদ আসল কে এ দ্বারা প্রকাশ করা হয় আর পি ইন্টু 1 প্লাস আর ইন্টু এন। এখানে অবশ্যই ব্যাখ্যাগুলো তোমাদের লিখে দেই। এখানে সুদ আসল হচ্ছে এ কে সুদ আসল বোঝায়। এখানে এ ইকুয়াল টু সুদ আসল, তারপর পি ইকুয়াল টু হচ্ছে আসল অথবা মূলধন, আর হচ্ছে সুদের হার, আর এন হচ্ছে সময়। সময় বলতে আমরা বুঝি যত বছর দেওয়া থাকবে। আশা করি তোমরা এই সূত্রটি। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটি সমাধান করব। এটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। 3 নম্বর দিয়ে লিখব চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়। তোমরা এটা মনে রাখবে, সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আর 4 নম্বর সূত্রটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা অথবা চক্রবৃদ্ধি মূলধনের সুদ। চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটি হচ্ছে সি মাইনাস পি, মানে সি থেকে, মানে চক্রবৃদ্ধি মূলধন, সি দ্বারা আমরা বুঝি মূলধন এবং সুদ, আসল এবং সুদ যোগ হয়ে যে ফলটা পাই এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন। আর পি হচ্ছে আসল বা মূলধন। চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো চক্রবৃদ্ধি মুনাফা। এখানে প্রত্যেকটা ব্যাখ্যা অবশ্যই লিখে দেই। এখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, সি কে সবসময় চক্রবৃদ্ধি মূলধন বোঝায়। পি তো তোমরা একটু আগে আমি ব্যাখ্যা দিয়ে দিছি, মূলধন বা আসল বলে। পি কে বলা হয় মূলধন অথবা আসল। আর কে বোঝায় সুদের হার, এন কে বোঝায় সময় বা বছর। তারপর এখানে এই যে এটার ব্যাখ্যাটা এখানে আছে। চক্রবৃদ্ধি মূলধন বলতে আমরা কি বুঝি? সুদ প্লাস আসল। এটাকে বলা হয় সি। আর আসল বলতে আমরা কি বুঝি? শুধু পি দ্বারা কি বুঝি? শুধু আসল বুঝি, এটাকে বলে পি। যদি আমরা বিয়োগ করে দিই, আসল কেটে দিই, তাহলে আমাদের কি পাবো? সুদ। তাহলে এই যে চক্রবৃদ্ধি মুনাফা বের করার নিয়ম হচ্ছে যে আসল কেটে দিলে সুদ পাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো তাহলে আরো
নতুন নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে পৌঁছে যাবে।